হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। চলুন ভিডিওটি করার কারণ কি? ভিডিওটি করার কারণটি ছিল আমি চলে গিয়েছিলাম বরিশাল শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্যামসুন্দর ইস্কন মন্দির থেকে ভোলা রাধা রাসবিহারী মন্দিরে। সেখানে যাওয়ার উপলক্ষ ছিল শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে বরিশালের জাগ্রত ছাত্র সমাজের কয়েকজন ভক্তদের ছিল বৈদিক নাচ, নাটক ও ভজন। সেখানে আমি ছিলাম একক একটি বৈদিক নাচ এবং নাটকে। আসলে এইটি করার উদ্দেশ্য ছিল উল্টো রথ উপলক্ষে। আর আমাদের নাটকের নামটি ছিল গীতার আলোয় নতুন জীবন। আসলে নাটকটি করা হয়েছিল গীতা অধ্যয়নের মাধ্যমে আমরা কি কি শিখবো, আমরা কি কি জানবো এবং আমাদের কি কি জীবনের পরিবর্তন হবে, সেই উপলক্ষে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। যেহেতু আমাদের লঞ্চ ছিল একটা 1:30টায় ছিল, আমার একটু লেট হয়েছিল কলেজ থেকে আসতে আসতে, তবু হচ্ছে গিয়ে লঞ্চটা আমি জাস্ট টাইমে পেয়ে যাই। কিন্তু এত বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে গিয়ে আমরা কেউই ছাতা নিয়ে বের হয়ে নেই, বুঝি নেই যে এত বৃষ্টি। আর অবশেষে আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। লঞ্চ ঘাটে আসার পর যেহেতু আমি ভোলা কখনো যাইনি, সেই জন্য জানি না যে ভোলার লঞ্চ কোনখান থেকে ছাড়ে, এই জন্য আমাদের একটু লেট হয় এবং আমাদের সামনে আরও 4টা অটো ছিল, তারা আগে আগে চলে যায়, সেই জন্য বুঝতে পারিনি। এই জন্য আমরা কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা আমাদের আর একটা লোক ছিল পিছনে, ওর সূত্র ধরে হচ্ছে গিয়ে আমরা চলে যাই ওকে দেখে দেখে। তারপর চলে গেলাম সেই আমাদের লঞ্চে, দেখি সবাই আগে গিয়ে বসে আছে আমাদের জন্য। সবাই ভাবতেছিল আমরা আসি না কেন এখনো। তারপরে এসে সবার একটু ভিডিও নিলাম, কারণ এটা স্মৃতি হিসেবে রাখার জন্য নিলাম আর কি ভিডিওটি। এবং ভোলা যাওয়ার জন্য যে লঞ্চটি ছিল, লঞ্চটির নাম ছিল প্রিন্স অফ লক্ষ্মীপুর। কারণ বরিশাল হইতে ভোলা ভোলা যাওয়ার সময় আর কি এই লঞ্চগুলোয় যেতে হয়। এগুলো লঞ্চগুলো একটু ছোট ছোট। সবাই একটু নিশ্চুপ হয়ে গেছিলো, কারণ হচ্ছে গিয়ে বাইরে এত বৃষ্টি ছিল, ভয় ভয় ছিল। কারণ এখানে অনেকেই আছে যারা আমার মতো ভোলা কখনো যায় নাই, বা অথবা কেউ সাঁতার জানে না, ফার্স্ট টাইম নদীপথে যাত্রা। সেই জন্য তার লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরে আমি ছাদে চলে যাই। আমার ছোটো ভাইরা ছিল এখানে, কিছু আমি ছবি তুলছিলাম। এবং এই যে আমাদের শিপন দা, তারকে বলছিলাম দাদা কেমন লাগে, দাদা বলে সো গুড। তারপরে বলে জানলাম আসলে ও আচ্ছা, তিনি হচ্ছে কি মেকআপ আর্টিস্ট, ছেলেদের মেকআপ করে আর কি দাদা। দাদা অনেক ভালো এবং খুব সুন্দর মেকআপ করে। তারপরে যে আমাদের ছোটো ভাইরা কিছু দুষ্টুমি করছিল, আমি ওদের সাথে একটু মজা নিচ্ছিলাম, একটু হাসাহাসি করছিলাম। তারপরে বাহিরের পরিবেশটা দেখলাম যে মেঘলা আবহাওয়া, তার ভিতরে একটা লঞ্চ নদীর মাঝে, আসলে ভাবতেই অনেক সুন্দর লাগে, সুন্দর। আর আমার সামনে ছিল বোট, ওই বোটগুলো সম্ভবত সমুদ্রে থাকে, সমুদ্রে আর কি মাছ টাছ ধরে আর কি এই বোটগুলো। কিন্তু আমার অনেক ভাল লাগে এই বোটগুলো দেখতে, অনেক ভাল লাগে, কারণ ওই বোটগুলো আসলে অনেক সুন্দর। ওইখানে ওই বোর্ডের ছবিগুলো আমার বেশি ভালো লাগে। ওইখানে আমার মনে চেয়েছিল যে আমি কিছু ছবি তুলি শাড়ি টাড়ি পরে, এই আর কি। তারপরে আমি কিছুক্ষণ পরে দেখি আকাশ মেঘলা হয়ে গেছে, সেই জন্য আমি নিচে এসে যাই। এসে যাওয়ার পরে তারপর নিচ থেকে কিছু ভিডিও ফুটেজ নেই। ভিডিও ফুটেজ নেওয়ার পরে হচ্ছে কি আমি নিচে চলে আসার পরে এই যে আমার ছোটো বোন দিদি বলে যে দিদি একটু ভিডিও নাও। তারপর প্রভু আমাকে কিছু নাস্তা দিল। আমরা সবাই কেউই যেহেতু প্রসাদ সকালবেলা কেউই আমরা প্রসাদ নেই নাই, কিছুই খাই নাই, সেই জন্য হচ্ছে কি প্রভু আমাদের জন্য একটু খাওয়া হালকা পাতলা খাবার নিয়ে আসছিল, সেই খাবার খেলাম। খাবার খাওয়ার সাথে সাথে দেখি আমরা বড় নদীতে আবার উঠে গিয়েছি। জানি না নদীটার নাম কি, কিন্তু নদীতে ওঠার পরে এত বৃষ্টি, এত যা বলার বাহিরে, একটু ভয় ভয় লাগছিল, কারণ একটু তুফান তুফান। যারা কখনো লঞ্চে ওঠেননি বা এখনও ওঠার ইচ্ছা আছে, কখনোই বৃষ্টির দিনে লঞ্চে ওঠার সাহস করবেন না, বিশেষ করে যারা সাঁতার না জানেন। কারণ এই যে তুফান বৃষ্টি, এগুলো দেখলেই তো আপনার ভয় লাগবে। অবশ্যই নিজস্ব লোক, মানে একদম অতি আপন মানুষ নেবেন, যার সাথে আপনি ফ্রিলি কথা বলতে পারবেন, তাকে নিয়ে যাবেন, যেন বাইরে ভয় কাজ না করে। তারপরে আমি আমার গন্তব্যস্থানে চলে আসি, মানে হচ্ছে গিয়ে ভেদুরিয়া লঞ্চ ঘাট। এখানে হচ্ছে গিয়ে বরিশাল থেকে ভোলা যারা আসেন, এইটাই হচ্ছে লঞ্চ ঘাট। এইখান থেকেই হচ্ছে গিয়ে ভোলার যত দুই প্রান্তে যাওয়া হয়, এইখান থেকেই যাওয়া হয় যারা নদীপথে আসেন। তারপরে আমি আগে থেকে নেমে সবার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম, এই জন্য একসাথে যাব ওয়েট করতেছিলাম। আর এই যে আমাদের প্রভুরা অটো ঠিক করছিল আমাদের যাওয়ার জন্য, যে কত টাকা কি ভাড়া লাগে।
তারপরে ভাড়া ঠিকঠাক হওয়ার পরেই আমরা একসাথে চলে আসি, আমাদের 4টা অটো। যেতে যেতে দেখলাম ভোলার সৌন্দর্যটা আসলে দেখলাম চোখে। ভোলা আসলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। যারা কখনো যান নাই অবশ্যই একবার যাবেন। বিশেষ করে যারা বরিশালে আছেন, বরিশালবাসী, তারা অবশ্যই একবার ভোলা ঘুরবেন। আমার মতো যারা আছেন তারাও ভোলা ঘুরে আসবেন। ভোলা আসলে অনেক সুন্দর। ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম গিয়েছি এই জন্য সুন্দর না কি বলতে পারবো না, কিন্তু যতটুকু যা দেখছি অনেক সুন্দর, ফার্স্ট টাইম না। তারপরে এই যে অটোতে বসে কিছুক্ষণ কথা বলার পর পর আমরা আমাদের মূল গন্তব্যে চলে আসলাম, মানে ভোলার হচ্ছে গিয়ে রাধা রাসবিহারী মন্দিরে। সেখানে চলে আসি। সেখানে চলে এসে আমরা হচ্ছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, মানে আমরা আমাদের যে প্রভু নিবে সে হচ্ছে গিয়ে আমাদের কোথায় রাখবে বা কি, এই জন্য সেই প্রভু আসার পরে আমরা চলে যাই মন্দিরের ভিতর। তারপরে আমি আমার ভিতরে যাওয়ার সময় আমি আমার ব্যাগটি নিয়ে যাই, কারণ আমার ব্যাগে ছিল সম্পূর্ণ কস্টিউম আমার নাচ এবং নাটকের। সেই কস্টিউম নিয়ে আমি মন্দিরের ভিতরে ঢুকে যাই। আসলে মন্দিরের ভিড়টা ছিল অনেক সুন্দর। আর আমার পাশে যে স্টেজটি দেখেন ওইখানে হচ্ছে গিয়ে আমাদের নাটকের পরে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে নাটক। এই জন্য হচ্ছে গিয়ে আমি তাদের ভিডিও নেই, কারণ যেহেতু রিহার্সাল চলছিল সেখানে ভিডিও নেওয়া ঠিক হবে না, সেজন্য নেই। কিন্তু আমি ভিতরে ঢোকা মাত্রই আমার মনটা এত ঠান্ডা লাগছে, এত শান্তি লাগছে যেটা বুঝাইতে পারবো না। কারণ এত জার্নি করার পরেও যখন মন্দিরে আসলাম তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। আর মন্দিরটা ছিল অনেক সুন্দর, মানে এত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন বলা যায়। কোনো ধরনের মানে কিছুই, কোনো অপরিষ্কার বলেন বা চারপাশে যেখানে প্রসাদ নেই আমরা বা ওইখানে খাবার টাবার পড়েও তো অনেক সময় একটা দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু না, এটা সম্পূর্ণ সব জায়গা থেকে অনেক সুন্দর ছিল। এবং মন্দিরটি দেখা হবে যে মনে হয় যে একদম নতুন, 1 বছর হয় নাই, কিন্তু না, এই মন্দিরটি করা হয়েছে নাকি বিগত 5 বছর আগে। তারপর আমরা প্রসাদের কাছে চলে যাই, একটু ফ্রেশ হয়ে প্রসাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। আমার যতটুকু প্রসাদ প্রয়োজন ছিল আমি অতটুকুই নিয়েছি, কারণ সব খাবারেই খাওয়া উচিত, যতটুকু আমার পেটে যাবে ততটুকুই খাওয়া উচিত। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এবং খাবার অপচয় করা হচ্ছে কি সবচেয়ে খারাপ কাজ এবং সব থেকে বেশি পাপ। কোনো খাবারে অপচয় করাতে হয় না, যতটুকু দরকার অতটুকুই নেওয়া উচিত আমাদের প্রত্যেকটা মানুষেরই, সে যে ধর্মেরই হোক না কেন। তারপর আমার প্রসাদ আমি খুব দ্রুত খাওয়া শেষ করি, কারণ আমার মেকআপ করতে হবে, দ্রুত রেডি হতে হবে। তারপর রেডি হয়ে গেলাম। এই যে আমার রাধা রানীর লুক ছিল, এইটা আমার নাচের লুক ছিল। তারপর আমার নাচের পরপরই হচ্ছে কি আমি আমার নাটকের লুকটা নিই, সেটাও হচ্ছে কি লাস্টে দেখবেন। এই যে আমার রাধার রূপ দেখুন।
নাচ, আর এই নাচের পরপরই হচ্ছে কি আমি নাটকের লুক নিতে চলে যাই। আর নাটকে আমার চরিত্র ছিল সৌরভ পারমাণবিকের বউ। দেখুন নাটকটি। গৌর, বলো তো আজকের ভাগবত ক্লাসটা কেমন লাগলো? হ্যাঁ মা, উনি গল্প বলে বলে ক্লাস করান, তাই আমার শুনতে খুব ভালো লাগে। জানো মা, আমার বেশি ভালো লেগেছে মাধব প্রভুর কীর্তন। আমি তো খুব নৃত্য করেছি। ও, তোমরা তাহলে নাচানাচি করতে গিয়েছিলে? ঘরের নাচার জায়গা নেই? জানো তো, আজকে কার্তিক প্রভুর বাড়িতে গীতা পাঠ ছিল, তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম। হ্যাঁ বাবা, আমি তো খুব মজা করেছি। তোমার পড়াশোনা নেই? গীতা পাঠ করতে গেছো, কীর্তনে গেছো? যাও, ভেতরে যাও। ওকে এভাবে বলছো কেন? আমরা কি রোজ যাই? আর রোজ গেলেও বা আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি? চুপ, একেবারে চুপ। অন্যায় করে আবার কথা হচ্ছে। এই যে গলায় কাঠ জড়িয়েছো, কপালে মাটি মেখে ঘুরে বেড়াচ্ছ, এতে মানুষ কত কথা বলে জানো? হুঁশ আছে সেদিকে? আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাবার রান্না করছে। খেয়ে নি বলে কি মাথায় উঠে গেছো? এসব আমার পছন্দ নয়, মানতে পারবো না আমি এসব। ও, মাছ মাংস করে দিতে পারি না বলে খারাপ হয়ে গেছি। নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে। অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও? অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে? সাধু সঙ্গে গেছি বলে রাগ? বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মদ খেলে ভালো হতো। দেখো, একটু বোঝার চেষ্টা করো। সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয়, তাহলে এই যে ধর্মের পথ, শ্রীল প্রভুপাদের গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে। হ্যাঁ গো, তুমিও গীতা করো, তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। ব্যাস, অনেক হয়েছে। এই দেখো, এই তুমি যা করছো করো, আমাকে না বেশি জ্ঞান দিতে আসবে না, বুঝেছো? এটা ছিল নাটকের প্রথম পার্ট, কিন্তু আগাটুকুরা ভিডিও করতে পারিনি, এই জন্য হচ্ছে কি সবার কাছে আগে আমি ক্ষমা প্রার্থী। দেখুন পরবর্তীতে পরের পার্টগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু আমাদের লোক কম, ভিডিও করার মতো কেউই ছিল না। তো আমি যতটুকু পেরেছি অতটুকু ভিডিও ক্যাপচার করেছি। দেখুন এই পার্টটা অনেক সুন্দর, একটু দেখুন, অনেক সুন্দর। সত্যি বলতে আমাদের নাটকের প্রতিটা পার্টই সুন্দর ছিল। ও আসলে আমি আপনাদের নাটকের নামটি বলতেই ভুলে গিয়েছি। নাটকের নামটি ছিল গীতাদালয় নতুন জীবন। গীতা অধ্যয়নের মাধ্যমেই আমরা নতুন করে জীবন পাবো। প্রত্যেকেরই এখন থেকেই আমাদের গীতা পড়া উচিত, কিন্তু আমরা আসলে কেউই গীতা পড়ি না, একটু অলস টাইপের। গীতা পড়া উচিত আমাদের প্রত্যেকেরই। যেহেতু আমি নাটকের পুরা দিনটা আপনাদের দেখাতে পারিনি, এই জন্য আগেও বলেছি আমি কিছু দেখাচ্ছি। দেখুন যতটুকু বুঝবেন, না হলে দেখুন যদি কখনো কারো কাছে পাই অবশ্যই আমি আপনাদের দেখাবো। এই পার্টটা ছিল সব থেকে বেশি মজার। দেখুন বলো হরি, আরে 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 বলো হরি। আরে আরে তোমরা কি করছো? ভূত 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 পালো পালো, ভূত এসেছে রে, ভূত এসেছে, ভূত। এ কি আমাকে সবাই ভূত বলছে কেন? ভূত 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 পালো পালো, ভূত এসেছে রে। তুমি যেহেতু মারা গিয়েছিলে, তাই সবাই তোমায় ভূত বলছে। এখন তুমি ইস্কনে যাও আর গীতা পড়ো। প্রভু, তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না।
আপনাকে আমি প্রণাম জানাই। আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন। তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন। হরে কৃষ্ণ। চলুন আমরা সকলে মিলে একসঙ্গে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। जन्मों की मुक्ति है जीवन का ये संपूर्ण सार है। युग युग से कण कण में सृष्टि के दर्पण में वेदों की कथा पार है। कर्मों की गाथा है, देवों की भाषा है, सदियों के इतिहास का प्रमाण है। कृष्णा की महिमा है, गीता की गरिमा है, ग्रंथों का ग्रंथ ये महान এটা ছিল আমাদের লাস্ট এন্ডিং, মানে একদম সর্বশেষের পার্ট। আসলে সর্বশেষের পার্টটা ছিল খুব ইমোশনাল। আসলে আমরা আমাদের ধর্মের প্রতি আরও অ্যাক্টিভ হওয়া উচিত, আমাদের গীতা পড়া উচিত। নাটকের শেষে আমি কিছু ভিডিও ফুটেজ নিয়েই আমার, কারণ জানি না কবে কখনো আবার যেতে পারবো কিনা। ওখানে যদি ভগবান নেয় তাহলে তো যেতে পারবো, না নিলে কীভাবে যাব। সেজন্য হচ্ছে কি স্মৃতি হিসেবে কিছু ভিডিও করে রাখি। ভিডিও করার পরে হচ্ছে গিয়ে আমরা একদম ভোরে একদম 5টার দিকে উঠে যাই ঘুম থেকে বরিশালের উদ্দেশ্যে আবার রওনা হব। এই জন্য আমাদের প্রভু হচ্ছে কি সকাল 5টার দিকে, অবশ্য রাত সকাল বলতে আমরা রাতে কেউই ঘুমাই নাই, সবাই সজাগ ছিলাম। একটা রুমে আমরা মাতাজিরা ছিলাম এবং অন্য রুমে প্রভুরা ছিল, এবং প্রভুরা হচ্ছে কি কেউ রুমে থাকেনি, সবাই মন্দিরের আঙিনায় শুয়েছিল। ওদের রুম দেওয়া হয়েছিল কিন্তু কেউ রুমে থাকেনি। অবশ্য একদম সকালবেলা আমরা অটো রিজার্ভ করে রেখেছিলাম, রাতেই হচ্ছে কি আমাদের প্রভু রেখেছিল। তারা চলে আসার পরে আমরা ওইখান থেকে বের হই 5:30টায় বের হওয়ার পর ওই যে অটোতে কিছুক্ষণ লেট হয় আসার সময়। আস্তে আবারও আমি দেখেছি যেগুলো আসলে যেতে যেতে দেখে নিই, আস্তে আবার অনেক কিছু দেখেছি। আসলে ওইটুকু সময়ের ভিতরে কি দেখা যায় বা কি ঘোরা যায়, তবু যতটুকু গেছি দেখছি ঘুরছি, এটাই অনেক কিছু। এটাই আমার কাছে একটা বড় ধরনের প্রাপ্তি। এটা হচ্ছে একদম আমাদের বিষ্ণুচরণ প্রভুর জন্যই হচ্ছে এই আমার ভোলা আসা সম্ভব হয়েছে, তাহা না হলে কখনোই হয়তোবা হতো না ভোলা আসা। এগুলো দেখা হয়েছে, সে না থাকলে কখনোই হয়তোবা দেখা হতো কিনা জানি না। প্রভুর কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ, কারণ ভোলা এত সুন্দর একটা শহর, মানে আমাকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে, এটাই অনেক কিছু। আস্তে আবারও সেই ব্রিজ ট্রিজ দেখলাম, আবার সেই ভেদুরিয়া লঞ্চঘাটে চলে আসলাম। আমাদের লঞ্চটা ছেড়েছিল ভোর সকাল 6:25-এ, কিন্তু 6:25-এর আগেই আমরা ওইখানে চলে যাই। যেহেতু লঞ্চ ছাড়ার আমরা অনেক আগেই চলে গিয়েছিলাম, সেজন্য হচ্ছে গিয়ে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, কারণ সেদিন তাড়াহুড়ায় কিছুই দেখতে পারি নাই, কারণ আমরা যেতেই হচ্ছে কি সেদিন 5টা বেজে গিয়েছিল। তাই এই জন্য আর কোথায় আমরা টাইম ওয়েস্ট করি নাই। এই জন্য যেহেতু একটু টাইম ছিল সেই জন্য একটু দেখলাম যে আসলে নদী টদি কত সুন্দর লাগে। সকালের পরিবেশটা, যেহেতু আমরা বেসিক্যালি এত সকালে কেউ ঘুম থেকে উঠি না, সবাই একটু লেটেই ঘুম থেকে উঠি। এই জন্য এই যে 6টা 5টার যে আবহাওয়া পরিবেশ এই সম্পর্কে আমাদের অত বেশি ধারণা নাই এখন বর্তমানে আর কি। তারপরে আমাদের এই কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটা ছেড়ে দেয় ভেদুরিয়া লঞ্চঘাট থেকে। ভেদুরিয়া লঞ্চঘাট থেকে বরিশালে আসার পথে আসলে নদীর যে মাঝখানে থাকা অবস্থায় যে চারপাশের যে ভিউটা,
মানে এত সুন্দর, মানুষ বলে না যে কোটি টাকার ভিউ, আসলে কোটি টাকারই ভিউ। অনেক সময় কোটি কোটি টাকা থাকলেও এত সুন্দর ভিউ দেখা যায় না। তারপর সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পড়ি আমাদের প্রাণের শহর বরিশালে। 2.5 থেকে 3 ঘন্টা ওয়েট করার পরে আমাদের বরিশাল লঞ্চঘাটে চলে আসি। বরিশালে আসার পরে আসলে খুবই ভালো লাগছে। সারা রাত্র উজাগার করার পরেও এত সকালে এসে যাই, মানে আমরা 8:30টার ভিতরে বরিশালে এসে যাই। এই যে বরিশাল লঞ্চ থেকে নামার পরে আমি টিকিট দিয়ে আমাদের লঞ্চ টার্মিনালে নেমে যাই। নামার পরে হচ্ছে কি আমার ছোট ভাই ও আমার কিছু ভিডিও নেওয়ার পরে এইটাই ছিল আমার শেষ, মানে ভোলা থেকে বরিশাল থেকে ভোলা যাওয়ার আবার শেষ ভিডিও যাওয়া আসার। এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে দাঁড়াবেন এবং ভালো থাকবেন আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। থ্যাংক ইউ সবাইকে। कृष्ण 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 श्री कृष्ण गोविंद हरे मुरारी जनाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी जनाथ नारायण वासुदेव श्री कृष्ण